বাড়ি গেছিস নাকি তুই? তাড়াতাড়ি খাও দাদা, সবার হয়ে গেল। রোদ ঝলমলে একটা সকাল, সাথে গরম তো ফ্রি। ভোর 5টা বাজতে না বাজতেই আজকে ঘুম ভেঙে গেছে। অথচ কালকে এত কাজের চাপ গেছে, বাড়িতে পুজো ছিল, তারপরেও কোথায় একটু সময় নিয়ে একটু দেরি করে আজকে ঘুম থেকে উঠবো তা আর হলো না। কেন কি জানি, ভোর 5টা বাজতে না বাজতেই ঘুম ভেঙে গেল। তা ভাবলাম যা হয়েছে ভালোই হয়েছে, জামা কাপড়ও অঢেল জমে আছে, দুদিন ধরে তো হাতও দিতে পারিনি। আর একটু বেলা হতেই যে পরিমাণ রোদ উঠে যায়, ছাদেও ওঠা যায় না। সকালবেলা তাই ঘুম থেকে উঠেই জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি। বেলা বাড়ার সাথে সাথে যেরকম গরম পড়ে, সকালবেলা তো অতটা গরমও থাকে না, তাই আজ কাপড় কেচে বেশ আরামই পেয়েছি। দেখোই না, রোদও এখনো ঠিকঠাক করে উঠতে পারেনি, সূর্যি মামার দেখাও এখনো পাওয়া যাচ্ছে না। এখন ওই 6:45 মতন বাজে। সন্দীপ আর মাম্মাম দুজনেই দেখছি ঘুম থেকে উঠে পড়েছে, তাই আমিও আর দেরি না করে তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিলাম। আজ তো আবার যেতে হবে ষষ্ঠী করতে, তাই জামা কাপড়গুলোও গুছিয়ে নিচ্ছি, কি কোনটা নিয়ে যাব আর না নিয়ে যাব। আর এবারের ষষ্ঠীটা একটু অন্যরকম, এবার ষষ্ঠী করতে যাব মাসির বাড়ি। তবে ষষ্ঠী করতে যাচ্ছি এবার আমি আর আমার মেয়ে, জামাই ছাড়াই একরকম ষষ্ঠী করবো এবার। দাঁড়াও, মাছগুলো আগে ধুয়ে নিই। পুঁটি মাছগুলো কেটে ধুয়ে নিয়ে এলাম রান্নাঘরে। আগের দিন রান্নার অনেকটা তেল বেঁচে গেছিল, তাই ওই তেলটা আলাদা করে সরিয়ে রেখেছিলাম। ভাজা পোড়ার তেল তো একটু ছেঁকে নিতে হয়েছিল আর কি। ওই তেলটা দিয়েই এখন মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর এই পুঁটি মাছের তরকারি আলু বেগুন আর পেঁয়াজ দিয়ে বেশ চচ্চড়ি মতন করলে বেশ লাগে গরম ভাত দিয়ে খেতে। মাছগুলোর পেটগুলো একদম ডিমে ভরা। রান্না করার আগে ভাজতে ভাজতেই যে কতগুলো টপার টপ মুখে চলে গেছে তার কিন্তু কোনো ঠিক নেই। বেলায় দিকে তো অনেকটাই বেড়েছে, বেরোবো কখন কি জানি। সন্দীপের মতো অফিস বেরিয়ে গেল, আর আমি যাচ্ছি ষষ্ঠী করতে মেয়েকে নিয়ে। কি বলতো, এবারে একদমই ছুটিটা পাচ্ছে না, না হলে আমাদের ষষ্ঠী খুব কমই মিস হয়। আর ওদিক থেকে মাসিরও মন খারাপ হচ্ছে, বারবার ফোন করছে, তাই কোনো রকমে তাড়াহুড়ো করে রেডি হয়েই বেরিয়ে পড়েছি। পৌঁছে গেছি পায়রাডাঙ্গা স্টেশনে, এখন ট্রেন আসার অপেক্ষা। আর সমস্যা হয়ে গেছে কি জানো তো, মাসির বাড়িটা এক লাইনে না, মানে অনেকগুলো ট্রেন চেঞ্জ করে তারপর যেতে হয়। তবে রাস্তা কিন্তু খুব বেশি দূরে না, তবে ওই একটাই হ্যাপা, অনেকবার ট্রেন চেঞ্জ করতে হয়। ট্রেনে উঠেই বসার জায়গা পেয়েছিলাম, একটা স্টেশন, তাও মাম্মাম বলল মা আমি একটু বসি, তাই ওকে বসিয়ে দিলাম। আমি দাঁড়িয়েই রয়েছি, একটা স্টেশন পরেই নামবো, বসে আর কি করব। মাসির বাড়ি হচ্ছে আমার বনগা লাইনে, আর ওই লাইনে ট্রেন প্রায় 1 থেকে 2 ঘন্টা পর পর। সমস্যাটা ওইখানটাতে, একটা ট্রেন মিস করলে অনেকক্ষণ বসে থাকতে হবে তোমাকে। আমরা পায়রাডাঙ্গা থেকে যে ট্রেনটায় এলাম, সেই ট্রেনটা প্রায় আধা ঘন্টার ওপরে লেট ছিল। ওই ট্রেন ধরে আস্তে আস্তেই রানাঘাট থেকে যখন নামছি আমরা, বনগাঁর ট্রেনটা অমনি ছেড়ে দিল, 1 মিনিটও দাঁড়ালো না। এখন আর কি করব, এই প্ল্যাটফর্মে বসে আছি এই গরমে মা মেয়েতে। পাক্কা 2 ঘন্টা রানাঘাট স্টেশনে বসার পর অবশেষে বনগাঁ লোকাল দিল। তবে একটা জিনিস কি, এই ট্রেনে খুব একটা কোনোদিনই ভিড় হতে আমি দেখি, তুমি শুয়ে বসে আরামসে রিল্যাক্স করে যেতে পারবে। দেখো না, এত দূর চলে এলাম, ট্রেনটা তবুও কেমন ফাঁকা ফাঁকা। আমরা একটু সামনের দিকে যাব, কারণ আমাদের ওটাই সুবিধা হবে। পেছনের দিকে উঠলে আবার অনেকটা হাঁটতে হবে, শেষে আবার বনগাঁ থেকে যে ট্রেনটা ধরতে হবে সেটাই দেখা গেল পেলাম না, তাই এখন হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। এতক্ষণে যেখানে মাসির বাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল, সেখানে সবে রানাঘাট থেকে এখন ট্রেন ধরছি, ছাড়তে কিন্তু ট্রেন এখনো অনেক দেরি। ট্রেনের টাইম অনুযায়ী ট্রেন এখনো আধা ঘন্টা পর ছাড়বে। বললাম না, রাস্তা খুব একটা বেশি না, ট্রেনেও ভিড়ভাড়টা খুব কম, কিন্তু এই হ্যাপাটা খুব বেশি। এই এক ট্রেন থেকে নেবেই আরেক ট্রেন ধরো। অবশেষে আমরা এখন ট্রেনে প্রবেশ করলাম। এত গরম, তাই মাম্মামকে বললাম ফ্যান আছে এরকম জায়গাতেই বস। আর আমি আর মাম্মাম দুজনেই কেউ কিন্তু স্নান করে বেরোয়নি। ভেবেছিলাম ওই 11টার ট্রেন ধরবো, 12:30টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু এখান থেকেই যে ট্রেন ধরতে ধরতে 1:30 বেজে যাবে সেটা কিন্তু বুঝি। হ্যাঁ, এই ট্রেনের টাইম হচ্ছে 1:30 বাজবে, তারপর এই ট্রেন ছাড়বে। আর এদিকে আমার আর মাম্মামের মুখের যা দশা দেখে মনে হচ্ছে যেন অনাহারে আছি। মোটামুটি সংসার গুছিয়ে এনেছিলাম, তাই বললাম চল চুলটা তোর ভালো করে বেঁধে দিই, সাথে একটু জলও খাইয়ে নিয়েছি। তবে এখানকার ট্রেনে উঠলে তোমার চারিদিকে যে গ্রাম্য একটা পরিবেশ, শুধু মাঠকে মাঠ, চাষের জমি, এই দেখতে দেখতে যেতে যেতেই ট্রেন জার্নিটা বেশ এনজয় করছিল মাম্মাম। দেখো না, চারিদিক একদম সবুজে ভর্তি, শুধু এক পাশ না, দুপাশই। আর দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্য স্টেশনে পৌঁছেও গেছি। এখান থেকে নেবে এবার একটু রেহাই, মনে হচ্ছে একটু কাছে ধারে চলে এসেছি। যাই হোক, চলো ট্রেন থেকে নামা যাক। আর ওদিক থেকে এক ট্রেনে নামতে না নামতেই আরেক ট্রেনে উঠে পড়েছি। ট্রেন জার্নি আপাতত শেষ হলো, অবশেষে পৌঁছালাম আমার গন্তব্যের শেষ স্টেশন চাঁদপাড়ায়।
এই চাঁদপাড়া ভাইরাল মিষ্টিদি কালিদির হোটেলের নাম কে কে শুনেছো জানি না, অনেকেই হয়তো শুনে থাকবে। এই প্ল্যাটফর্ম থেকে একটু নেবেই লাইন বরাবর হাঁটলেই এই যে দোকান মিষ্টিদি কালিদির। মাসির বাড়ি অনেকদিন ধরেই যাতায়াত, তাই এই দোকানটাও অনেকদিন ধরেই চিনি। ইদানিং খুব ভাইরাল হয়েছে। এখন একটু মিষ্টি নিয়ে নেব। আর যা গরম পড়েছে, শুধু মিষ্টি নিলে হবে না, ভাবছি সাথে করে একটু কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নেব। আর এই সব নিয়ে এখন উঠে গেলাম টোটোতে। কি এটাই ভাবছো তো রাস্তা কখন শেষ হবে? না না, আর বেশি দূর না, এই তো পৌঁছেই গেছি। তবে এই রোডটার নাম এক প্রকার এসি রোড, জানো তো। রাস্তার দুধার দিয়ে দেখছো কেমন মোটা মোটা গাছ। সারাটা রাস্তায় বোধহয় একটুও রোদ্দুর পড়ে না, দুধার দিয়ে এত মোটা মোটা গাছ থাকার জন্য। মাসির বাড়ি পৌঁছাই তখন প্রায় 3টে বাজে। মাম্মামকেও স্নান করালাম, সাথে আমিও স্নান করলাম। এখন একটু নিজেদেরকে ঝরঝরা লাগছে। তবে আজ থেকে আমার ছুটি বলতে পারো একরকম। এখন যে কটা দিন থাকছি, মেয়ের দায়িত্ব আর আমার নেই, ওটা হ্যান্ড ওভার করে দিয়েছি বোনের হাতে। মেয়ে সম্পূর্ণ আমার মতন হয়েছে। আমি যেমন আমার মাসিকে দেখলে খোড়া হয়ে যেতাম, মেয়েও দেখছি তাই। ওর জামা পরাবেও মিমি, খাইয়ে দেবেও মিমি, স্নান করাবেও মিমি। আমিও ঠিক মাম্মামের বয়সে এমনটাই করতাম। আর এদিকে দেখো, এনারা খাওয়া দাওয়া সেরে একদম খেলতে বসে গেছে। বাড়িতে কিন্তু আজ প্রচুর লোকজন। একে একে দাঁড়াও, সবাইকেই দেখতে পাবে। তার আগে বলো, ছাদের থেকে এই চারিদিকের পরিবেশটা কেমন লাগছে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আইসক্রিম হাতে নিয়ে ছাদে উঠে এসেছি। বাইরে বেশ সুন্দর আজকে হাওয়াও দিচ্ছে। বলতে গেলে আজকে জামাইদের পয়মন্ত দিন। এদিকে দেখো, তাল গাছ ভর্তি তাল। মাসির বাড়ি অনেক এসেছি, কিন্তু এরকম সময় খুব কমই আসা হয়েছে, তাই তাল ভর্তি গাছ এই প্রথমবারই দেখছি। তাল গাছ এর আগে অনেক দেখেছি, কিন্তু তাল গাছে ভর্তি ফল কখনো দেখার সৌভাগ্য হয়নি, এই প্রথমবার দেখছি। দাঁড়াও, শুধু তাল কেন দেখাবো, তোমাদের আরো একটা জিনিস দেখো। এতটুকু গাছে কেমন মৌসুমী লেবু ধরেছে দেখো। টকই হোক বা মিষ্টি, নিজের গাছের ফলের স্বাদই কিন্তু আলাদা। তবে লেবুটা এখনো অনেক কাঁচা আছে, শুধু মুধু ছিঁড়ে নষ্ট করে লাভ নেই। এরা তো বেশ দিব্য খাবারটা হজম করে নিচ্ছে। হজম তো হচ্ছে না শুধু আমাদের। ওই যে ওদিকে সন্দীপ এসে গেছে। আমাকে বলেছিল তুমি সকাল সকাল বেরিয়ে যেও, আমি চেষ্টা করব বিকালের পর যাব। সকাল সকাল তো আমি আর আসতে পারিনি, একটু বেলাই হয়ে গেছিল। আর ও অফিস ছেড়ে এখন ঢুকলো। মেয়ে এসে গেছে, আর ওদিকে জামাই আসবে না জামাই ষষ্ঠী করতে, তা কি হয়। আর এসেই নিয়ে বসে পড়েছে পকোড়া। দুপুরে যেহেতু ও খায়নি, তাই সমস্ত কিছুই রাতে সব ওকে খেতে হবে। আর প্রত্যেকটা খাবার দাবারই আজকে ভীষণ রিচ, তাই ওকে বললাম তুমি আর বেশি পকোড়া এখন খেও না, তাহলে রাতের খাবারটা আর খেতে পারবে না। আর এদিকে দেখো, আসর একদম জমে উঠেছে। সব কটার হাতে একটা করে প্লেট, আর সাথে প্লেট ভর্তি করা পকোড়া। আর মাম্মাম তো জানোই, মাংস টাংস এসব বাদ, ওকে মাংসের পকোড়া করে দিলে তার কোনো তুলনাই হবে না। এখানে এখন ছোট থেকে বড় সবারই একটা আসর বসে গেছে। এক বাড়িতে থাকলে অনেকদিন পর সবার সাথে দেখা হলে যা হয়, হই হুল্লো চেঁচামেচিতে বাড়ির পরিবেশ একদম গম গম করছে। শুনবে নাকি একবার পরিবেশটা ঠিক কেমন গম গম করছে? ওদিকে পকোড়া একধারে সমানে ভাজা হচ্ছে, আর সাথে খাওয়াও হচ্ছে। রাতের খাওয়া আজ বুঝি একরকম মাথাতেই উঠলো। এনাকে দেখো, কি সুন্দর করে চুলের বিনুনি করে চলে এসেছে। ওর চুলটা দেখে না একরকম আমার লোভই হচ্ছে। কোচ দেখো, এ দর্শা তোর এই একটা, আমার দুটো, মানে আমার এইটুকুও নেই এখন। আরে আমার চুল এত মোটা ভালো। এরকম গোছ মোটামুটি আমারও ছিল, মা মাসির মাথায় তো এখনো আছে। কিন্তু কি করে পরে যে চুল এত পাতলা হয়ে গেল, উঠে উঠে একদম শেষ যাকে বলে। আচ্ছা, আমরা এখন ঢুকে পড়েছি মেশোর কারখানায়। যা গরম মোটামুটি দেয়, সবাই এখন একটা করে আইসক্রিম খাবো আর ছাদে উঠে গল্প করব, এই হচ্ছে প্ল্যান আছে। আর এদের কিন্তু এখন মা বাবা কাউকেই লাগছে না, নিজেরা একদম নিজের মতন আছে। মা কোথায় বাবা কোথায় জেনে কোনো লাভ নেই, এমনকি কাছে না আসলে জানতেও চাইছে না কোথায় ছিলাম। রাত হয়ে গেছে, তাই মাম্মামকে বোন এখন খাইয়ে দিচ্ছে। ওই যে বললাম, যে কদিন থাকবো এখন ওকেই ভর করে চলবে। সন্দীপ রাতে এত কিছু একদমই খায় না। রাতের খাবারটা ওর বরাবরই একটু সেদ্ধর ওপর থাকে, কিন্তু ওই যে দুপুরে যেহেতু খাইনি, রাতে তো আর ছাড় নেই, খেতেই হবে। এক ঝলকে মোটামুটি মেনুতে আজ যা যা ছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এসব খেয়ে জামাইয়ের তো মোটামুটি একরকম আইঢাই অবস্থা। হাতে কোল্ড ড্রিঙ্কস নিয়ে তাই যাচ্ছি এখন একরকম পেট ঠান্ডা করতে। আমাদের জামাই ষষ্ঠী তো বেশ ভালোই কাটলো। তোমাদের জামাই ষষ্ঠীটা কেমন কাটলো অবশ্যই জানিও। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজ আসি।